নমস্কার, শুভ সন্ধ্যা। রাষ্ট্রটক চ্যানেলে আপনাদের স্বাগত। আমার সকল দর্শককে প্রণাম ও ভালোবাসা জানিয়ে প্রচার শেষের আজকের এই পর্ব শুরু করছি। লাস্ট 3 মাস ধরে চলছে এই প্রচার পর্ব। মার্চ, এপ্রিল, মে কি অভিজ্ঞতার সম্মুখীন আমরা হলাম। কান ঝালাপালা করে দেওয়া মাইকের আওয়াজ, কান গরম করে দেওয়ার মতন বিভিন্ন ভাষণ, কার্যত শব্দ দূষণ, সভা, মিছিল, রোড শো, এসবের ফলে সাধারণ মানুষ তীব্র যানজটের সমস্যা ফেস করলো। এদিকে যাওয়া যাবে না, এদিকে মিছিল আছে, ওদিকে ভাষণ চলছে, এদিকে রোড শো আছে। তো আলটিমেট স্যাক্রিফাইসটা করলো কিন্তু আম পাবলিক, সাধারণ মানুষ, আপনার আমার মতন লোকেরা। এই যে কর্মকাণ্ড 3 মাস ধরে চললো, এর ফলে আপনি আমি কি পেলাম? একদিকে জনতার গর্জন, বিরোধীদের বিসর্জন, আর একদিকে নমো নমো। ভোটদানের 48 ঘন্টা আগে পর্যন্ত তারস্বরে সেই মাইকের অত্যাচার কিন্তু আপনাকে সহ্য করতে হয়েছে। আপনার পাড়া দিয়ে সেই মাইক বাঁধা টোটোটা ঘুরেই চলেছে, একই কথা বলেই চলেছে। রাজ্য তথা কেন্দ্রের সমস্ত কাজকর্ম বন্ধ, এবং আমরা যে দৈনন্দিন কাজকর্ম করি সেগুলোতে বিভিন্ন রকমভাবে ব্যাঘাত। তো এত কিছু কেন হচ্ছে না? এটাও একটা হাস্যকর ব্যাপার যে সবই কিন্তু আপনার আমার উন্নতির জন্য, আপনার আমার জন্য কে বেশি কাজ করতে পারবে, কে বেশি দরদি, সেই নিয়ে কম্পিটিশনে নেমে পড়েছে সবাই। তারই জন্য এইসব এত কিছু অত্যাচার। তো আমরা বাংলা তথা দেশের জনগণ কি প্রতিশ্রুতি পেলাম, আমাদের কি ডেভেলপমেন্টটা হবে, কি বেটারমেন্টটা হবে, এক এক করে যদি ভাষণগুলো শোনেন ডে 1 থেকে একদম শেষ পর্যন্ত। প্রথমে প্রাইম মিনিস্টারের ভাষণ যদি আমরা শুনি, এবারের ইলেকশনের কিন্তু কোনো সেন্ট্রাল থিম ছিল না। কোনো জাতীয় ইস্যুতে বা যেটা ভাবা হয়েছিল যে রাম মন্দিরের ইস্যুতে কিন্তু এবারে ভোট হয়নি। লোকাল ইস্যু এবং প্রত্যেকটা স্টেটে ডিফারেন্ট ইস্যু আছে, এবং মূলত বিরোধীদের যে ম্যানিফেস্টো বা যে সংকল্পপত্র সেটাকেই হাতিয়ার করেছিল প্রাইম মিনিস্টার। 2014-তে যখন ক্যাম্পেইন করেছিলেন তখন শোনা গেছিল শুধু ডেভেলপমেন্টের কথা, বেরোজগারি, মেহেঙ্গাই, এসবের কথা, গুজরাট মডেলের কথা। 2019-এ আমরা কি শুনলাম? দেশের সুরক্ষা এবং জাতীয়তাবাদ, পুলবামা, পালাকোট এয়ার স্ট্রাইক। কিন্তু 2024-এ কোনো একটা ইস্যু কিন্তু দানা বাঁধলো না। লোকসভা ভোট হলেও ভোটের ইস্যু কিন্তু ন্যাশনাল ছিল না, ম্যাক্সিমাম ক্ষেত্রেই লোকাল এবং ক্যান্ডিডেট বেস ছিল। প্রাইম মিনিস্টার প্রথমে শুরু করেছিলেন ফার্স্ট পেজের আগে যে তিনি কি কাজ করেছেন সেসব নিয়ে। রাম মন্দির, 370, ট্রিপল তালাক, মান্ধাতা আমলে যে আইন কানুন সেগুলো চেঞ্জ করে নতুন আইন নিয়ে আসা, নতুন শিক্ষানীতি, এবং যা ইনফ্রাস্ট্রাকচার কাজ হয়েছে, এয়ারপোর্টস, হাইওয়েজ, মেট্রোস, কতগুলো স্টার্ট আপ হয়েছে, কোভিডে ভ্যাকসিন দেওয়া হয়েছে ফ্রিতে, এসব নিয়ে। সেকেন্ড ফেজ থেকে আমরা কি দেখলাম একদম শেষ পর্যন্ত? যে কংগ্রেস অনেকগুলো ইস্যু তুলে দিল, তাদের বিভিন্ন নেতারা সেলফ করলো। কংগ্রেসের ম্যানিফেস্টোতে ছিল যে যাদের কাছে বেশি সম্পত্তি আছে তাদের সেই সম্পত্তির সার্ভে করা হবে এবং সেটা ইকুয়াল ডিস্ট্রিবিউশন করা হবে। সেটা কি প্রাইম মিনিস্টার রাজনৈতিক মোড়ক দিয়ে বিভিন্ন সভা থেকে পিচ করতে লাগলো যে কংগ্রেস এলে ওবিসি, এসসি, এসটি এদের সম্পত্তি কেড়ে নিয়ে মুসলিমদের দিয়ে দেবে, যাদের বেশি বাচ্চা তাদেরকে দিয়ে দেবে, যারা অনুপ্রবেশকারী তাদেরকে দিয়ে দেওয়া হবে। এবং এর সাথে অ্যাড হতেই থাকলো। মঙ্গলসূত্র কেড়ে নেওয়া হবে, 2টো মোষ থাকলে একটা মোষ নিয়ে চলে যাবে, 2টো বাড়ি থাকলে একটা বাড়ি দিয়ে দিতে হবে, ভবিষ্যৎ প্রজন্মের জন্য আপনি যদি কিছু রেখে দিয়ে থাকেন সেটারও 55% ভাগ দিতে হবে। এইভাবে অ্যাড অন হতেই থাকলো। এবং আমাদের রাজ্যের ক্ষেত্রে ফুল পোলারাইজেশন। একটা এনআরসি সিএ ইস্যু, আমাদের মুখ্যমন্ত্রীর সাধুদেরকে অপমান, ওদিকে হুমায়ুন কবিরের হিন্দুদেরকে কেটে ভাসিয়ে দেওয়ার একটা হুঁশিয়ারি। তো হোল ব্যাপারটা হিন্দু মুসলিমে এসে এবং আইডেন্টিটি ক্রাইসিসের জায়গায় এসে থেমে গেল। এবং বিজেপির যে ম্যানিফেস্টো ছিল সেখানেও চমক দেওয়ার মতন কিছু কিন্তু ছিল না। সেখানে তাদের যা পূর্ব পলিসিগুলো ছিল সেগুলোর এক্সটেন্ডেড ভার্সন ছিল। নতুন যেটা ছিল সেটা হচ্ছে 1 নেশন 1 ইলেকশন এবং ইউসিসি, ইউনিফর্ম সিভিল কোড। বাট হোয়াট অ্যাবাউট জবস? সেই নিয়ে কিন্তু কোনো কথা হলো না। কোন কোম্পানিজগুলোর আসার সম্ভাবনা আছে ভারতবর্ষে নেক্সট 5 বছরে? সরকার নতুন কি পলিসি করেছে? সরকার কিভাবে ইম্পোর্ট কমাবে এবং এক্সপোর্ট বাড়াবে সে নিয়ে কোন সেক্টরে কাজ চলছে? বুলেট ট্রেনের কি আপডেট? জিনিসপত্রের দাম যাতে কন্ট্রোলে থাকে তার জন্য কি স্টেপস এরপরে নেওয়া হবে? এডুকেশন সেক্টরে, মেডিকেল সেক্টরে কি নতুন চিন্তাভাবনা করা হচ্ছে? এই কোনো কিছু নিয়ে কিন্তু আলোচনা হলো না। এবং মণিপুর, সেটা নিয়ে তো পিন ড্রপ সাইলেন্স। মাঝে মাঝে মনে হয় যে ওটা আদৌ ভারতের অংশ নাকি ওটা চায়না দখল করে নিয়েছে। নরেন্দ্র মোদী কিন্তু চায়না নিয়ে একটা শব্দ ইউজ করে না। পাকিস্তানের ব্যাপারে বলতে বললে 100টা কথা বলে দেবে। কিন্তু এবারে না লাদাখ, না মণিপুর, না চায়না, এই 3টের ব্যাপারে মুখে নিকোপ্লাস্ট। তো এই যে এত বড় ক্যাম্পেইন হয়ে গেল, তুতু মেমে এত অত্যাচার আমরা সহ্য করলাম, এর নিটফল কি? নিটফল হচ্ছে 0। এরপরেও কেন বিজেপির জেতার সম্ভাবনা আছে? তার একটাই কারণ হচ্ছে দেয়ার আর নো অল্টারনেটিভস। বিজেপি অন্তত সাধারণ মানুষকে এটা বিশ্বাস করাতে পেরেছে যে বিজেপি মিন্স স্টেবিলিটি, বিজেপি মিন্স সুরক্ষা, বিজেপি মিন্স ইন্ডিয়ান কালচার বা সনাতনী কালচারের সংরক্ষণ, তাদের ডেভেলপমেন্ট। অ্যান্ড বিজেপি মিন্স স্ট্রং অ্যাকশন, ফার্ম অ্যাকশন, প্রম্পট অ্যাকশন, এবং নেশন ফার্স্ট, নো কম্প্রোমাইজ অ্যান্ড মেজর লেভেলে কোনো কারাপশন বিরোধীরা এস্টাবলিশ করতে পারেনি, সেটা পারসেপশনের দিক থেকে হোক বা কোর্টে কোনো প্রুফ দিয়ে হোক। এই মেজর ইস্যুগুলোর জন্য অনেকের অনেক বিরোধ থাকা সত্ত্বেও বা প্রাপ্তির ঝুলি শূন্য হওয়া সত্ত্বেও তারা তাদেরকেই ভোট দেবে। অপরদিকে বিরোধীরা, কংগ্রেস বলুন বা অন্যান্য দল, আম আদমি পার্টি, তারা নিজেরা কি করবে তার থেকেও মোদী কতটা খারাপ সেটা প্রমাণ করতে ব্যস্ত, তাকে ডিফেম করতে ব্যস্ত। এবং আমাদের রাজ্যে যদি দেখা যায় তৃণমূল কংগ্রেস তথা মমতা বন্দ্যোপাধ্যায়
তার থেকে আমরা কি পেলাম, বাংলার কিভাবে উন্নতি হবে, ভবিষ্যতের জন্য কি প্ল্যান। নেশন ওয়াইজ তো ছেড়েই দিলাম, নেশন ওয়াইজ তো কোনো আইডিয়াই নেই তার। রাজ্যে কীভাবে আরও নতুন সেক্টরে ডেভেলপমেন্ট করা যায়, বাইরে থেকে যাতে কোম্পানিজ আসে, ইন্ডাস্ট্রি আসে, তার জন্য আপনি পলিসিগতভাবে কী চেঞ্জ করছেন, পারসেপশনের দিক থেকে কী চেঞ্জ করছেন। লাত পেরে টাটাকে ভাগিয়ে দেওয়ার পরে এবং রাজ্য জুড়ে যেভাবে কাটমানি ও সিন্ডিকেটের রমরমা, যে গুন্ডামি, যে ভোট সন্ত্রাস, যে অসুরক্ষার একটা ভাব, গভর্নমেন্টের স্টেবিলিটি থাকলেও তার ডিসিশনের, তার পলিসির কোনো স্টেবিলিটি নেই। তো এরকম মতন অবস্থায় শুধু কি একটা বিজনেস সামিট এনাফ কোম্পানিজদের আসার জন্য, তাদের ভরসা দেওয়ার জন্য? না, সেটা নয়। আর সেই জন্যই লাস্ট 13 বছরে একটাও কোম্পানি আসেনি এবং ম্যাক্সিমাম কোম্পানি এখান থেকে চলে গেছে, তাদের হেডকোয়ার্টার এখান থেকে শিফট করেছে। এবং আপনি যদি তার ভাষণগুলো শোনেন, ইসি ভাইপো নির্বিশেষে, ওই গালাগালের পাঠগুলো তো ছেড়েই রাখলাম, ব চ সগুলো তো ছেড়েই রাখলাম, কিন্তু তাদের একটাই জিনিস করতে দেখলাম, যে ভয় দেখানো। মুসলিমদেরকে এনআরসি হয়ে যাবে, তারা রাস্তায় বসে নামাজ পড়তে পারবে না, তারা লাউড স্পিকারে করে আজান দিয়ে পাবলিকের ঘুম ভাঙাতে পারবে না, তারা যে স্বেচ্ছাচারিতাগুলো করে কোনো নিয়মের ধার ধারে না, সেই ফ্রিডমটা তারা হারাবে। এইসব ভয় দেখানো হলো, তাদেরকে তাড়িয়ে দেওয়া হবে, মেরে ফেলা হবে, এসব ভয় দেখানো। তাদেরও কিন্তু কোনো ডেভেলপমেন্টের কথা, ইমপ্রুভমেন্টের কথা তিনি বললেন না। এবং হিন্দুদেরকে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে। বাংলার অ্যাচিভমেন্ট কি? লক্ষ্মীর ভাণ্ডার এবং 100 দিনের টাকা, 100 দিনের কাজ। তিনি বলছেন কেন্দ্রের টাকা দরকার নেই, 100 দিন না পারি আমরা 50 দিন অন্তত কাজের ব্যবস্থা করব। কত বড় চিন্তা ভাবনা ভাবুন। পশ্চিমবঙ্গ তো আলাদা কোনো দেশ নয়, সেটা ইন্ডিয়ার একটা পার্ট। কেন্দ্রের সাহায্য ছাড়া কোনো রাজ্যের কি রাজ্য সরকার চালানো সম্ভব? কেন্দ্রের যদি সাহায্য নেওয়া হয়, কেন্দ্রের যদি বিভিন্ন প্রকল্প ইমপ্লিমেন্ট করা হয়, তাহলে এতে আলটিমেট কার লাভ? আপনি আমি বেনিফিট পাবো। এই রাজ্যের রাজনীতির জন্য, এই বিরোধিতার জন্য আলটিমেট তাদের রাজনীতিতে চলছে। গুটি কয়েক লোকের তাদের তো পেট ফুলে ঢোল হয়ে গেছে, 2 তলা 3 তলা হয়ে গেছে, বাইক 4 চাকা হয়ে গেছে, কোটি কোটি টাকায় খেলছে। আর কুকুরকে দুটো শুকনো রুটি দেওয়ার মতন বা কাককে ভাত ছড়ানোর মতন আমাদের কি দেওয়া হচ্ছে? 100 দিনের কাজের বদলে 50 দিনের কাজ। স্বাস্থ্যসাথী কার্ড যেখানে অর্ধেক জায়গায় চিকিৎসা হয় না, রাজ্যের বাইরে তো সেরেই দিলাম। নরেন্দ্র মোদীর কেন্দ্রের যে বাড়ি, যেটা 1 বছরের মধ্যেই, 6 মাস থেকে 1 বছরের মধ্যেই কমপ্লিট হয়ে যাওয়ার কথা, সেগুলো মাসের পর মাস পড়ে আছে। এই ঝড় বৃষ্টির মধ্যেই তাদের কাটাতে হচ্ছে, মাথায় ছাদ ছাড়া। রাজ্যে কোনো এক্সাম হচ্ছে না, কোনো পরীক্ষা হচ্ছে না। যে কোনো সেক্টরই আপনি ধরুন, সমস্ত যুবক, সমস্ত শিক্ষিত যুবকরা বাইরে চলে যাচ্ছে, যারা অশিক্ষিত তারাও লেবার খাটতে বাইরে চলে যাচ্ছে। স্কুল বন্ধ করে দেওয়া হচ্ছে, তার বদলে মদের দোকান খোলা হচ্ছে। ছেলেদের কাছ থেকে ডিয়ার লটারি এবং মদের মাধ্যমে টাকা তুলে নেওয়া হচ্ছে, তার বদলে দেওয়া হচ্ছে মহিলাদেরকে 500 থেকে 1000, 1000 থেকে 1200, ছেলেদেরকে 50 দিনের কাজ। আর ভোটের সময় এলে একটু উপরি কামাই হয়ে যায়। এবার আপনিই বলুন, এই যে কোটি কোটি টাকা খরচা করে সভা সমিতি, র্যালি, ব্যানার, ফেস্টুন, লাখ লাখ টাকা, কোটি কোটি টাকার যে মৎসব হচ্ছে, আমাদেরকে যানজট ফেস করতে হচ্ছে, সময় কোথাও পৌঁছানো যাচ্ছে না, বিভিন্ন জায়গায় আটকে দেওয়া হচ্ছে, তারস্বরে মাইকে আমাদের কানের ঝালাপালা করে দেওয়া হচ্ছে, দৈনন্দিন কাজকর্মে ব্যাঘাত ঘটছে, এবং এত কিছুর পরেও আপনার আমার লাইফ সেই একই খাতে বইছে। এই জন্য দেখবেন অনেকে হতাশাগ্রস্ত এই কথাটা বলে, বিজেপি আসুক, তৃণমূল আসুক, সিপিএম আসুক, আপনাকে আমাকে যেভাবে করে খেতে হচ্ছে সেভাবেই করে খেতে হবে, আপনার আমার লাইফে কোনো পরিবর্তন হবে না। বাংলার ক্ষেত্রে যদি আমাদের দুর্ভাগ্য দেখেন, বিজেপি দলটা কারা লিড করছে? মূলত তৃণমূল কংগ্রেস থেকে আসা, সিপিএম থেকে আসা, কংগ্রেস থেকে আসা লোকজনরা। অরিজিনাল বিজেপি কজন? আর তৃণমূল কংগ্রেসটা যত লুমপেট, মাফিয়া, দুর্নীতিগ্রস্ত লোকেরা সেই দলটা চালাচ্ছে। মাঝখান থেকে সিপিএম, তারা কিছু তরুণ তুর্কিকে দাঁড় করিয়েছে এবারে ভোটে। শাহিন ব্যানার্জি, দীপশিতা ধর, ওদিকে প্রতিকুর রহমান, এরা কিন্তু সমানে রুজি রোজগারের কথা বলে যাচ্ছে, খুব সুন্দর ভাষণ দিচ্ছে, খুব একটা শব্দ দূষণও করছে না। তাদেরকে দেখে অনেকে আবার নতুন করে স্বপ্ন দেখছে। কিন্তু সমস্যা একটাই, যে তারা তো রাজ্যে 34 বছর ক্ষমতায় ছিল, তো 34 বছরেও এই লাল কেন বাংলার হাল ফেরাতে পারেনি। তারা আজ বড় বড় ভাষণ করছে। তাদেরকে তো 3 দশকের ওপরে মানুষ সুযোগ দিয়েছিল। এই যে টাটা নিয়ে যে ঝামেলাটা হয়েছিল 2007-এ, এটা তো ক্ষমতায় চলে যাওয়ার জাস্ট কয়েক বছর আগে। তার আগের 10 বছর কি করছিল? ওই ইন্ডাস্ট্রিটাই কি 2000 সালে করা যেত না? যখন টিএমসি সেইভাবে বারবারন্ত হয়নি, তাই সাধারণ মানুষ সেইভাবে আর তাদেরকে বিশ্বাস করতে পারছে না। সেই জন্য রেজাল্টে তারা বারবার শূন্য পাচ্ছে। জানি না কে হবে বাংলার মুক্তি সূর্য, কে এই ভারতবর্ষকে সঠিক পথে দিশা দেখাবে। রাজনীতি শুধু রাজনীতির জন্য বা ক্ষমতায় টিকে থাকার জন্য নয়, মানুষের সমাজের উন্নতির জন্য হবে। তো আমরাও সেই দিনের আশায় আছি। জানি না আদৌ সেদিন আসবে কিনা, বাট আপাতত কানার মধ্যে ঝাপসা নরেন্দ্র মোদী ভরসা। তাই তার কামব্যাক কার্যত নিশ্চিত। আর ঠাকুরের কাছে একটাই প্রার্থনা, যে শেষ দফার ভোট, কলকাতার যে ভোট, সেটাতে সবাই যেন তার নিজের ভোট দিতে পারে, কোথাও কোনো গন্ডগোল ঝামেলা যাতে না হয়। মানুষের রক্তে এই গণতন্ত্রের হোলি যেন না খেলা হয় সেদিন। মানুষের মত প্রকাশ করতে গিয়ে যদি তার জীবনটাই চলে যায় বা তার বাড়ি ভাঙচুর করা হয়, গণতন্ত্রে এর থেকে বড় পরিহাস, ঠাট্টা, তামাশা আর কিছু হতে পারে না। তাই এসব বন্ধ হোক, সেই আশা নিয়ে আজকের ভিডিও শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে এক্সিট পোল নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। সবাইকে নমস্কার, শুভরাত্রি।